গল্পের শুরু হয় 2010 সালে। এখানে আমরা সিআইএ এজেন্ট ম্যাথিউ আর এমিলিকে দেখতে পাই। তারা একটা সিক্রেট মিশনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল গোর নামের এক ইউরোপীয় সন্ত্রাসীর বাড়িতে ঢোকা। সে সময় গোর তার ছেলের 8ম জন্মদিন উদযাপন করছিল। সেখান থেকে তাদের আইসিএস চুরি করতে হবে, যার মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করা যায়। মিশনে যাওয়ার আগে এমিলি লুকিয়ে একটি প্রেগন্যান্সি টেস্ট করে। এদিকে ম্যাথিউ তাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলেছিল। গোরের বাড়িতে পৌঁছে এমিলি ম্যাথিউকে বলে যে তার বন্দুক গাড়িতে রেখে দিতে হবে, কারণ এটা বাচ্চাদের পার্টি, গুলি চললে যে কোনো বিপদ হতে পারে। তখন তাদের বস চাক জানায় তাদেরকে ফরাসি অস্ত্র ব্যবসায়ী দম্পতির অভিনয় করতে হবে। এরপরে যখন তারা দুজন হাত ধরে ভেতরে ঢুকে, তখনই চাক বুঝে যায় তাদের মধ্যে কিছু একটা চলছে। সে বলে দুজনকে একসঙ্গে পাঠানোটা ভুল হয়েছে, তবে এমিলি জানায় তারা শুধু মিশনের জন্য অভিনয় করছে। চাক সতর্ক করে বলে ধরা পড়লে যেন আরও ভালো মিথ্যা বানিয়ে বলে। ভেতরে গিয়ে এমিলি প্রথমেই নিজের হাতে এক ধরনের কেমিক্যাল স্প্রে করে। এরপর তো গোর তার হাতে চুমু খেতেই তার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হয়ে যায়। সেই সাথে তার কণ্ঠ এমিলির ঘড়িতে রেকর্ড হয়ে যায়। চাক দূর থেকে তাদের গাইড করছিল। কিছুক্ষণের মধ্যে ম্যাথিউ আর এমিলি গোরের অফিসে পৌঁছে ফিঙ্গারপ্রিন্ট ও ভয়েসের সাহায্যে তার সিন্দুক খুলে আইসিএস বের করে নেয়। কিন্তু সিন্দুক খুলতেই একটি সাইলেন্ট অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডরা এসে পড়ে। ম্যাথিউ ও এমিলি তাদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করে সবাইকে পরাস্ত করে। এরপর চাক তাদের একটি গোপন জায়গায় যেতে বলে, যেখানে MI6 এজেন্ট ব্যারন অ্যান্ড্রুস তাদের জন্য অপেক্ষা করছিল। ব্যারন এমিলির প্রাক্তন প্রেমিক, যে তাদের জন্য একটি জেটের ব্যবস্থা করেছিল। চাক আগেই বলে দেয় ব্যারনকে চাবির বিষয়ে কিছু জানানো যাবে না, কারো ওপরই ভরসা করা যায় না। ব্যারন এমিলির সঙ্গে খুব ভালো ব্যবহার করলেও ম্যাথিউর প্রতি তার আচরণ ছিল অদ্ভুত। দুজনের মধ্যে হালকা বাকবিতণ্ড চলছিল। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা একে অপরকে পছন্দ করে না। যাই হোক, এরপর প্লেন আকাশে উড়ে যায় আর তাদের মিশন প্রায় শেষ হয়। ম্যাথিউ শ্যাম্পেন খেয়ে সেলিব্রেট করতে চায়, কিন্তু এমিলি করতে অস্বীকার করে। এটা দেখে ম্যাথিউ সন্দেহ করে জিজ্ঞেস করে, তুমি কি কিছু লুকাচ্ছ? তখন এমিলি জানায় যে সে গর্ভবতী। প্রমাণ হিসেবে তার কাছে অনেকগুলো টেস্ট কিটও ছিল। কথা শুনে ম্যাথিউ একটু অবাক হলেও খুব খুশি হয়। সে বলে, তাহলে চলো আমরা একসঙ্গে একটি সুখী পরিবার শুরু করি। ঠিক তখনই এমিলির বমি বমি ভাব হয় এবং সে বাথরুমে যেতে চায়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানায় বাথরুম নষ্ট, ভেতরে যাওয়া যাবে না। 11 ঘন্টার একটা ফ্লাইট, তাই এমন কথা শুনেই তো এমিলির কাছে খুব অস্বাভাবিক লাগে। তাই এমিলি চুপচাপ ম্যাথিউকে ইশারা দেয়, কিন্তু এরপরেই হঠাৎ সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বন্দুক বের করে বলে আইসিএস তার হাতে তুলে দিতে। ম্যাথিউ তাকে বিভ্রান্ত করতে আইসিএসটি বাতাসে সরে দেয়। সুযোগ বুঝে এমিলি হামলা করে বন্দুক ছিনিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে তখন অন্য আক্রমণকারীরাও বেরিয়ে আসে। শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। এই লড়াইয়ের মধ্যেই সে অ্যাটেন্ডেন্ট বন্দুক রিলোড করে গুলি চালাতে গেলে ম্যাথিউ তাকে ধাক্কা দেয়, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি পাইলটে লাগে। প্লেন দ্রুত নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এরপর অ্যাটেন্ডেন্ট প্যারাশুট আর আইসিএস নিয়ে পালাতে যায়। ঠিক তখনই প্লেন পাহাড়ে ধাক্কা খায় এবং সে বাহিরে ছিটকে পড়ে। প্লেন পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পথে। বাঁচতে হলে যে কোনোভাবে এখান থেকে বেরোতেই হবে। ম্যাথিউ শেষ প্যারাশুটটি এমিলিকে পরিয়ে দিয়ে বলে যে বাচ্চা আর নিজের খেয়াল রেখো, কিন্তু এমিলি তাকে ছেড়ে যেতে রাজি না। সে ম্যাথিউর কোমরে পা জড়িয়ে প্যারাশুট খুলে দেয় এবং দুজনে কোনো মতে প্রাণে বেঁচে যায়। মাটিতে নেমে তারা সিদ্ধান্ত নেয় যে এজেন্ট হয়ে সাধারণ জীবনযাপন সম্ভব নয়, তাই তারা আর এরকম ঝুঁকিপূর্ণ জীবন কাটাবে না। এদিকে এত বড় বিস্ফোরণের পর সবাই ভাববে তারা মারা গেছে, তাই তারা নিখোঁজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাথিউ বলে তারা তো কেউ নেই, তাই তার জন্য সহজ, কিন্তু এমিলিকে চিরদিনের জন্য মায়ের কাছ থেকে দূরে থাকতে হবে। এমিলি বলে সেটাও খুব একটা কঠিন নয়, কারণ এমনিতেই মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এরপর গল্প 15 বছর এগিয়ে যায়। আমরা দেখতে পাই এমিলি আর ম্যাথিউ তাদের সন্তানদের নিয়ে একটি নিরিবিলি জীবন কাটাচ্ছে। তাদের মেয়ে অ্যালিস একটু জেদি, নিজের ইচ্ছে মতো চলে, বাবা মায়ের কথা বেশি শোনে না। আর ছেলে লিও বেশ লাজুক, সারাদিন সে বিভিন্ন গ্যাজেট নিয়ে থাকে। স্কুলে যাওয়ার সময় এমিলি বলে রাতে সবাই মিলে সিনেমা দেখতে যাবে কিনা, কিন্তু এলিস শোনে না, বলে সে বন্ধুর বাড়িতে পড়তে যাবে। বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে এমিলি আর ম্যাথিউ গুপ্তচরের মতো দূরবীন নিয়ে তাদের ওপর নজর রাখে। একটু পর এমিলি বলে অ্যালিস আবার সেই ছেলেটার সঙ্গে আছে। ম্যাথিউ বলে নিজের সন্তানদের ওপর গোয়েন্দাদের মতো এরকম নজর রাখা ঠিক নয়, তাদের নিজেদের মতো থাকতে দেওয়া উচিত। কিন্তু এমিলি তো কোনো মতেই থামে না। সে বলে
তারা হাত ধরেছে, এমনকি চুমুও খেয়েছে। ঠিক তখনই এলিস তাদের দেখে ফেলে এবং রেগে গিয়ে বলে, তোমরা এখানে কি করছো? লজ্জায় দুজন চুপচাপ গাড়ি চালিয়ে চলে যায়। রাতে এমিলি তার মেয়েকে নিয়ে অনেক অভিযোগ করতে থাকে। সে একেবারে শোনে না। তাকে বলে ঘর থেকে বেরিয়ে যেতে, শুধু খাবারটা ঠিকমতো খেয়ে নিতে। এরপর বেশ বিরক্ত হয়ে আবার বলে যে টিনেজাররা প্রচণ্ড রকম বেয়াদব। ঠিক তখনই হঠাৎ এমিলির নজর পড়ল এলিসের ব্যাগের ওপর। তার ল্যাপটপে বারবার মেসেজ আসছিল। প্রথমে এমিলি নিজেকে একটু সংযত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ল্যাপটপের কাছে চলে যায়। কিন্তু ল্যাপটপে তো পাসওয়ার্ড দেওয়া রয়েছে, তাই সে মেসেজগুলো দেখতে পারে না। ঠিক তখনই ম্যাথিউ সেখানে এসে বলল, তুমি এসব কি করছো? এইসব আচরণের কারণেই তোমার মেয়ে তোমার ওপর আরও রেগে যায়। এমিলি বলল, আমার সন্দেহ হচ্ছে পড়াশোনার নাম করে সে অন্য জায়গায় গেছে। কিন্তু ম্যাট তবুও তাকে ল্যাপটপ খুলতে বাধা দেয়। ঠিক তখনই ল্যাপটপে লাগানো একটি স্টিকার খুলে যায়। সেখানে লেখা দেখে এমিলি পাসওয়ার্ড দেয়, মাম সাকস, আর সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে গেল। এটা দেখে এমিলির ভীষণ রাগ হয়ে যায়। এরপর সে মেসেজগুলো পড়ে জানতে পারল অ্যালিস কেমিক্যাল অ্যাপোক্যালিপস নামের একটি ইভেন্টে যাচ্ছে। মায়ের মুখে এই নাম শুনে লিও জানায় এটা আসলে একটি ক্লাব পার্টি, যেখানে প্রচুর ড্রাগস আর মদ চলে। একথা শুনে এমিলি আর ম্যাট এলিসের ফোন ট্র্যাক করে সে ক্লাবে পৌঁছে যায়। ক্লাবের ভেতরে তারা দেখে এলিস ভিআইপি সেকশনে নাচছে। এমিলি সরাসরি তার কাছে গিয়ে ডেকে বলল, এই মুহূর্তে তুমি আমাদের সাথে বাড়িতে যাবে। তখন কয়েকজন ছেলে এসে তাদের বুড়ো বলে ঠাট্টা করতে শুরু করে। প্রথমে তো এমিলি আর ম্যাট কিছুই বলে না, কিন্তু যখন এক ছেলে এলিসের হাত ধরে তাকে যেতে বাধা দেয়, তখন এমিলি ভীষণ রেগে গিয়ে ছেলেটার গলা চেপে ধরে দেওয়ালে আছড়ে মারে। সঙ্গে সঙ্গে ওখানে থাকা ছেলেদের সঙ্গে তাদের মারামারি শুরু হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে তো ম্যাটও তখন এমিলির পাশে দাঁড়ায়। দুজনে মিলে কয়েক মিনিটের মধ্যেই পুরো গ্যাংটাকে কাবু করে ফেলল এবং তাদের লিডারকেও মাটিতে ফেলে দিল। কিন্তু তখনই তারা বুঝতে পারে তাদের এই মারামারির ভিডিও রেকর্ড হয়ে গেছে। দৃশ্যটা দেখে ম্যাট তৎক্ষণাৎ একজনের ফোন নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয়। বাড়ি ফেরার পথে তারা স্বীকার করে যে ল্যাপটপ থেকেই তারা সব জেনেছে। আর তার মা বাবাকে না জানিয়ে এরকম জায়গায় আসার কারণে শাস্তি হিসেবে অ্যালিসকে কয়েকদিন ঘরবন্দি রাখা হলো। রেগে গিয়ে এলিস বলল, আমি এমন দূরের কলেজে পড়ব যে তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎই হবে না। এতে এলিস আর ম্যাট দুজনেই তার উপর চিৎকার করতে লাগলো। তখন অ্যালিস বলল, তোমরা তো মিথ্যেবাদী, সত্যি করে বলো এত ভালোভাবে লড়াই করতে শিখলে কিভাবে বলো। এমিলি বলে, আমরা 1-2টা টাইকুডো ক্লাস নিয়েছিলাম। এটা শুনে অ্যালিস আরও চটে যায় আর বলে যে 1-2টা ক্লাস নিলেই এমন ফাইট করা যায়? আমাকে কি তুমি পাগল মনে করো মা? রাতের পরে এমিলি ম্যাটকে বলে সে তার পুরনো এজেন্ট জীবনকে খুব মিস করছে। ম্যাট তাকে শান্ত হতে বলে আর মনে করিয়ে দেয় তারা পরিবারের জন্যই সব ছেড়ে দিয়েছিল। তারপর মজা করে আবারও দুজন পুরনো দিনের মতো একে অপরের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে। অন্যদিকে অ্যালিস তো তার ভাই লিওকে বকা দিয়ে বলে যে তুই কেন ওদের আমাদের লোকেশন বললি? লিও তখন মিথ্যে বলে সে নাকি কিছুই বলেনি। এদিকে মনে মনে সে খুশি ছিল যে তার বোন বিপদে পড়েছে, মানে বাবা মা তাকে ইচ্ছে মতো বকেছে। পরদিন সকালে তাদের পুরনো বস চাক হঠাৎ তাদের বাড়িতে এসে হাজির হয়। ম্যাট অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাদের খুঁজে পেলে কিভাবে? চাক বলল, তোমাদের ক্লাব ফাইটের ভিডিও তো এখন ট্রেন্ডিংয়ে আছে। এমিলি তখন তাকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে বলল, কিন্তু চাক জানায় সময় নেই, সরাসরি কাজের কথা বলি। সে জানায় এমিলির প্রাক্তন প্রেমিক ব্যারন ছিল একটা বিশ্বাসঘাতক। এখন সে গোরের সঙ্গে হাত মিলিয়ে তাদের খুঁজছে। সে আরও বলে যে আমি যদি এত সহজে তোমাদের খুঁজে পাই, গোরও নিশ্চয়ই এতক্ষণে লোকেশন জেনে গেছে। কিন্তু এমিলি বুঝতে পারছিল না এত বছর পর তারা আসলে কি চায়। তখন জানা যায় প্লেন ক্র্যাশের ধ্বংসাবশেষে নাকি আইসিএস পাওয়া যায়নি। গোরের ধারণা সেটাই এখনও তাদের কাছে আছে। তাই চাক তখন জানায় তোমাদের বাড়ি আর নিরাপদ নয়। ঠিক তখনই এক স্নাইপার চাকের গলায় গুলি করে। হঠাৎ অনেক গুন্ডা বাড়ির বাইরে এসে গুলি চালাতে শুরু করে। সৌভাগ্যবশত বাচ্চারা তখন স্কুলে ছিল। এমিলি আর ম্যাট দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নেয়, কিন্তু তারা চিন্তায় পড়ে যায় যে এই লোকেরা তো বাচ্চাদেরও ধরে ফেলতে পারে। তাই তারা দ্রুত গ্যারেজের দিকে ছুটে যায়। একটি গাড়ির অ্যাক্সিলেটরে কিছু লাগিয়ে দেয় যাতে সেটি দরজা ভেঙে বাহিরে গিয়ে সরাসরি গুন্ডাদের গাড়িতে ধাক্কা মারে। সে ফাঁকে এমিলি আর ম্যাট আরেকটি গাড়ি নিয়ে পালায়। গুন্ডারাও তাদের পিছু নেয়। রাস্তায় এমিলি বলে, আমরা কিভাবে প্রমাণ করব যে আমাদের কাছে চাবি নেই? ম্যাট বলে, রাগ করবে না তো, একটা কথা বলি। এমিলি বুঝে যায় আর বলে যে তুমি পাগল নাকি, তুমি কি সেটা নিয়েছো? আসলে ম্যাট চায়নি আইসিএস ফুল লোকদের হাতে পড়ুক, তাই সে সেটি এমিলির মায়ের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
কারণ সেখানে নিরাপত্তা খুব শক্ত। এর মধ্যেই ভাড়াটে গুন্ডারা কাছে চলে আসে। ম্যাট ডায়েট কোক আর মেন্টোস দিয়ে একটি বোমা বানিয়ে তাদের গাড়িতে ছুড়ে মারে। ড্রাইভার নিরন্তর হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর তারা দুজনে দৌড়ে স্কুলে গিয়ে বাচ্চাদের নিয়ে আসে। হঠাৎ এমন পালাতে দেখে বাচ্চারা ভীষণ ঘাবড়ে যায়। কিছু না বুঝিয়েই এমিলি আর ম্যাট তাদের নিয়ে সরাসরি এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে বাচ্চারা প্রশ্ন করে, আমরা হঠাৎ ইংল্যান্ড কেন যাচ্ছি? এমিলি বলে, আমরা তোমাদের নানির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এতে এলিস আরও ক্ষেপে যায়। আমাদের নানি আছে? মা, তুমি আমাদের কত মিথ্যে বলেছ। তুমি তো বলেছিলে নানি মারা গেছে। ম্যাট তখন মাঝখানে এসে সবাইকে শান্ত করে, কারণ এখন কোনোভাবেই ঝগড়া করার সময় নেই। প্লেনে ওঠার পর এমিলি ভাবছিল বাচ্চাদের সত্যটা বলে দেওয়া উচিত, কিন্তু ম্যাট বলল, এখন না, কিছুদিন পরে বলবো। এর পরের দিন তারা ভুয়া পাসপোর্ট নিয়ে লন্ডনে পৌঁছে যায়। প্রথমে বাসে করে তারা পার্কিং লটে যায়। গাড়ি থেকে নামার সময় ম্যাট একজন লোককে দেখিয়ে এমিলিকে সিগন্যাল দেয়। বাস থেকে নামার সময় এমিলি ইচ্ছে করে লোকটার সঙ্গে ধাক্কা খায় এবং তার চাবি চুরি করে নেয়। খুব কৌশলে সে চাবিটা ম্যাটকে দেয়। ম্যাট দ্রুত গাড়ি এনে বাচ্চাদের বলে এই গাড়িটা ভাড়া করা, কিন্তু তারা জানতো না গোরের এক লোক তখন বাসে ছিল এবং চুপি চুপি তাদের লোকেশন বসকে জানাচ্ছিল। এয়ারপোর্টের ক্যামেরা সিস্টেম থেকে ব্যারনও তাদের ফিরে আসার খবর পেয়ে যায়। সে বলে, আমি 15 বছর ধরে আইসিএস খুঁজছি। সঙ্গে সঙ্গে সে তার টিমকে তাদের খুঁজে বের করার নির্দেশ দেয় এবং সহকারীকে বলে, বাচ্চাদের উপর নজর রাখো, ওরা নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় করবে। এদিকে গাড়ির ভেতর ম্যাট আর এমিলি দুজন বাচ্চার কাছ থেকে তাদের ফোন নিয়ে নেয়। ফোন হাতে পেয়ে এমিলি তাদের সিম কার্ডগুলো ভেঙে ফেলে, কিন্তু ঠিক তখনই গাড়ির তেল শেষ হয়ে যায়। এদিকে লিও খুব ক্ষুধার্ত ছিল, তাই কাছে একটি পেট্রোল পাম্পে তারা গাড়ি থামায়। ম্যাট তেল ভরতে লাগলো আর বাচ্চাদের কিছু টাকা দিয়ে বলে, ভেতরে গিয়ে কিছু খেয়ে এসো। ভেতরে ঢুকে দুই ভাই বোন কথা বলতে লাগে। অ্যালিস বলে, দেখেছো, আমাদের পাসপোর্টগুলো নকল। তখন তাদের মনে সন্দেহ জাগে, হয়তো তাদের বাবা মা আসলে অপরাধী, তাই দেশ ছেড়ে পালাচ্ছে। ঠিক তখন অ্যালিস বুঝতে পারে তার ভাইয়ের গেমিং ডিভাইসেও ইন্টারনেট আছে। সে বলল, পাসপোর্টে আমি একটা নাম দেখেছি, জেফ্রি বেকার। খোঁজ করো তো সে কে। লিও একটু সার্চ করে জানালো জেফ্রি বেকার নামের লোকটা 1952 সালে মারা গেছে। এতে বাচ্চাদের বাবা মায়ের ওপর সন্দেহ আরও বেড়ে গেল। এদিকে বাইরে ম্যাট আর এমিলি কি করবে ভাবছিল। এমন সময় গোরের গুন্ডারা সেখানে পৌঁছে গেল। একই সঙ্গে ব্যারনের কাছেও তাদের লোকেশন চলে যায়। ম্যাট আর এমিলি দেখে তাদের ঘিরে ফেলা হচ্ছে। হামলা শুরু হওয়ার আগে ম্যাট পেট্রোল পাম্পের নলটার সামনে আগুন ধরিয়ে শত্রুদের দিকে আগুন ছুটতে লাগলো। এমিলিও একটি অস্ত্র তুলে নিয়ে মারধর শুরু করলো। বাচ্চারা হতভম্ব হয়ে দেখছিল তাদের বাবা মা একেবারে জেমস বন্ডের মতো লড়ছে, একের পর এক শত্রু নামিয়ে দিচ্ছে। লড়াই শেষ হতেই ম্যাট দ্রুত বাচ্চাদের গাড়িতে বসালো। এমিলি দেখে এক গুন্ডা তাদের দিকে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি রিভার্স করে তাকে চাপা দিল। বাচ্চারা আরও ভয় পেয়ে গেল। এলি জিজ্ঞেস করলো, ওই লোকটা কে ছিল? তুমি ওর সঙ্গে এমন কেন করলে? আর সে আমাদের উপর গুলি বা চালাচ্ছিল কেন? এখন এলিসের দৃঢ় বিশ্বাস হয়ে যায় তার বাবা মা নিশ্চয় সন্ত্রাসী। ঠিক তখন ব্যারন তার টিম নিয়ে সামনে দিয়ে যাচ্ছিল। তাদের দেখে সে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল, কিন্তু এর মধ্যে ম্যাট একটি ট্রাকের চেন ছিঁড়ে দেয়। ভারী ভারী পাইপ রাস্তায় পড়ে গেল। সে ট্রাকের টায়ারেও গুলি করল, ফলে ট্রাকটি কাত হয়ে পুরো রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ব্যারন রেগে যাওয়ার কারণে তারা আবারও তার হাত থেকে পালিয়ে গেছে। গাড়ির ভেতরে বাচ্চারা বারবার এসব কিছুর কারণ জিজ্ঞেস করতে লাগলো। শেষ পর্যন্ত ম্যাট সব সত্য বলে দেয়। তারা দুজনই আগে সিআইএ এজেন্ট ছিল, মানে গুপ্তচর। লিও খুশি হয়ে বলল, পাপা, তাহলে তুমি কি সিডনির বাবাকে মারতে পারবে? আর কর্নারের বাবাকে? স্কুলের সব বাবাকেই? ম্যাট হেসে বলল, হ্যাঁ, আমি সবাইকে মারতে পারি, তবে একসঙ্গে নয়। অ্যালিসও এতে বেশ ইমপ্রেস হলো, কিন্তু এমিলি বাচ্চাদের ধমক দিয়ে বলল, তোমরা অনলাইনে গেলে কেন? লিও বলল, আমি তো শুধু গেমিং ডিভাইস দিয়ে গুগল করেছিলাম। এটা শুনে ম্যাট ডিভাইসটা তুলে নিয়ে চলন্ত ট্রাকের ছাদের উপর ছুঁড়ে ফেলল। সে বলল, এমনিতেই খুব মারামারি গেম খেলিস। লিও খোঁচা দিয়ে বলল, খেলি ঠিকই, কিন্তু বাস্তবে তো করি না গেমারদের মতো। অন্যদিকে ব্যারন গ্যাস স্টেশনে তদন্ত শুরু করলো। এক গুন্ডার ট্যাটু দেখিয়ে সে বুঝে গেল লোকটা গোরের মানুষ ছিল। পরদিন সকালে ম্যাট পরিবারকে এমিলির মায়ের বাড়িতে নিয়ে গেল। অনেকদিন মা মেয়ের কথা হয়নি, তাই ম্যাট বলল সে কথা বলবে। বিশাল প্রাসাদ দেখে বাচ্চারা অবাক হয়ে গেল। এটাই কি নানির বাড়ি? তুমি কি রাজপরিবারের? এমিলি পাসওয়ার্ড দিয়ে গেট খুলল। ভেতরে ঢুকতে গুলির শব্দ শোনা গেল। জিনি
অর্থাৎ তাদের নানি, একটি পাখিকে নিশানা করে শুটিং প্র্যাকটিস করছিল। বাচ্চারা প্রথমবার তাদের নানির সঙ্গে দেখা করলো। এমিলি তখন জানতে পারে যে ম্যাট বহু বছর ধরে জিনিকে তাদের ছবি পাঠাচ্ছিল। লিও বলল, নানি, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? জিনি বলল, না, আমরা এসব করি না, বরং ওই মরা পাখিটা তুলে নিয়ে এসো। ওই মহিলার ভেতরের ম্যানশনটা আরও রাজকীয় ছিল, চারদিকে কেমন যেন অর্থ আর প্রাচুর্যের ছোঁয়া। ম্যাট দ্রুত আইসিএস নিয়ে বেরোতে চাইল, কিন্তু জিনি বলল, কিছুক্ষণ থাকো। তখনই সেখানে এক লোক প্রবেশ করে, আর ইনি হলেন জিনির বয়ফ্রেন্ড নাইজেল। তারা সবার সামনে চুমু খেতে লাগলো, দেখে সবাই একটু অবাক হলো। ম্যাট নাইজেলকে বলল, আপনি বাচ্চাদের বাড়ি ঘুরিয়ে দেখান, আমি জিনির সঙ্গে কথা বলি। এদিকে ব্যারন লিওর ফেলে দেওয়া গেমিং ডিভাইস ট্র্যাক করছিল। শিগগিরই সে বুঝে যায় তাকে ভুল পথে চালিত করা হয়েছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায় চুরি হওয়া গাড়িটা ট্র্যাক করা গেছে, আর সেটি এই বিশাল ম্যানশনের ভেতর ঢুকেছে। তখন রেকর্ড দেখে জানা গেল এটা জিনির বাড়ি, যিনি একসময় বিখ্যাত MI6 এজেন্ট ছিলেন। ব্যারন বলল, বাড়ি সার্চ করতে বিশেষ অনুমতি লাগবে। এরপর ফাইল দেখে সে জানতে পারে যে এমিলি জিনির মেয়ে, কিন্তু এই কথাটা সে কাউকে বলে না। ভেতরে নাইজেল বাচ্চাদের তার গ্যাজেট দেখাচ্ছিল। সে বলল সেও গুপ্তচর হওয়ার ট্রেনিং নিচ্ছে, কিন্তু এলিস এসব নিয়ে মোটেই আগ্রহী না, তাই সে বাইরে চলে আসে। নিচে ম্যাট জিনিকে জানায় আইসিএস সে তার বাড়ির এক অংশে লুকিয়ে রেখেছে। এটা শুনে জিনি খুব রেগে যায়। সে বলল, শেষমেশ তুমি বিপদ আমার বাড়িতে নিয়ে এসেছ। এমিলি তখন বলল, মা, একবার অন্তত নিজের স্বার্থ ভুলে যাও। তুমি কখনো আমার খেয়াল রাখোনি, পড়াশোনার জন্য আমাকে সুদূর আমেরিকায় পাঠিয়েছিলে। এরপর যেদিন আমি গর্ভবতী হলাম সেদিনই ঠিক করেছিলাম আমার সন্তানদের তোমার মতো করে মানুষ করব না, আমি তাদের একজন কেয়ারিং মা হয়ে উঠব। জিনি তখন মক করে বলে যে তাতে কী লাভ হলো, তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক তো দারুণ, সে তো তোমাকে ঘৃণা করে। কথাগুলো এমিলির মনে আঘাত করে। এদিকে দূরে দাঁড়িয়ে অ্যালিস তার মাকে কষ্ট পেতে দেখে ভীষণ দুঃখ পায়। সে ভাবে আমি কতটা খারাপ মেয়ে, আমার জন্য আজকে আমার মাকে বেশি কথা শুনতে হচ্ছে। এরপর ম্যাট আর এমিলি আইসিএস খুঁজতে চলে যায়। এলিস নানির কাছে গিয়ে বলে, আমি আমার মাকে ঘৃণা করি না, তাই প্লিজ এসব কথা বলবেন না। যিনি তখন হেসে বলে, কোনো সন্তানই বাবা মাকে ঘৃণা করতে পারে না, কখনো কখনো শুধু রাগ হয়, আর তোমার মা আসলে আমার চেয়ে অনেক ভালো। ঠিক তখনই হঠাৎ সব গুন্ডারা বাড়িতে ঢুকে পড়ে। তারা প্রথমে গেট উড়িয়ে দিয়ে কম্পাউন্ডে ঢুকে যায়। এসব না জেনে ম্যাট এমিলিকে পুরনো ওয়াইন সেলার নিয়ে যায়, যেখানে 15 বছর আগে সে আইসিএস লুকিয়েছিল। তখন হঠাৎ বাইরে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তখন তাদের আবার বুঝতে বাকি থাকে না যে বাইরে অলরেডি হামলা শুরু হয়ে গিয়েছে। সাইড ডোর দিয়ে ঢুকে তারা দেখতে পায় জিনি আর নাইজেল বাধা অবস্থায় পড়ে আছে। এমিলি দ্রুত মাকে মুক্ত করে, তারপর ম্যাটের সঙ্গে বাচ্চাদের খুঁজতে যায়। মেন হলেই তারা বহু গুন্ডার মুখোমুখি হলো। তারা লিও আর অ্যালিসকে ধরে রেখেছিল। ম্যাট আর এমিলি বুঝতে পারে এতগুলো লোকের সঙ্গে একসঙ্গে লড়া সম্ভব নয়, তাই নিজের সন্তানদের বাঁচাতে ম্যাট স্বীকার করলো, আইসিএস আমাদের কাছে আছে, আমি তোমাদের দিয়ে দেব, কিন্তু আমার বাচ্চাদের ছেড়ে দাও। ঠিক তখনই এক পরিচিত মুখ সামনে এলো, চাক, যাকে জীবিত দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। চাক জানায় ব্যারন আসলে কিছুই করেনি, সে ভালো মানুষ, যে গুলি আর রক্ত দেখা গেছে সবই ভুল ছিল। প্লেন ক্র্যাশের পর মিশন ব্যর্থ হওয়ার দায় তার ওপর পড়ে। এজেন্সিতে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, তাই সে এখন প্রতিশোধ নিতে এসেছে, আর সঙ্গে চাবিও। চাক আইসিএস নিয়ে নেয় এবং তার হ্যাকারকে দিয়ে পরীক্ষা করায় এটা আসল কিনা। এদিকে গার্ডরা জিনি চেক করে বুঝতে পারে যে সে এখনও বাধা অবস্থায় আছে। সুযোগ বুঝে সে তার লুকানো ট্র্যাঙ্কুলাইজার গান বের করে একে একে সৈন্যদের অচেতন করতে থাকে। কিন্তু যখন বেশি সংখ্যক গুন্ডা এসে পড়ে তখন তাকে ছুরি আর রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়ে লড়াই করতে থাকে। এই লড়াইয়ে নাইজেল গুলিবিদ্ধ হয়। অন্য ঘরেও গুন্ডাদের মনোযোগ সরে যায়, আর এই সুযোগে এমিলি ও ম্যাট গুন্ডাদের মারতে শুরু করে। কিন্তু চাক আর তার ঘনিষ্ঠ লোকেরা বাচ্চাদের দিকে বন্দুক তাক করে রাখে। ঠিক যখন ম্যাট আর এমিলি থেমে যায় তখন হঠাৎ পেছন থেকে কেউ আক্রমণ করে তাদের অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে তারা দেখে জিনি সেখানে আছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাক আর তার লোকেরা বাচ্চাদের কিডন্যাপ করে হেলিকপ্টারে করে নিয়ে পালিয়েছে। তারা সিসিটিভি ফুটেজ চেক করলেও হেলিকপ্টারের রেজিস্ট্রেশন নাম্বার পরিষ্কার দেখা যায় না। তখন ম্যাট ভিডিওতে খেয়াল করে যে লিও ক্যামেরার দিকে থামস আপ দেখাচ্ছে। সে বুঝে যায় লিও তার ফিটনেস ট্র্যাকার রিং দেখাচ্ছে, যেটার লোকেশন ট্র্যাক করা যায়। ম্যাট সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট লগ ইন করে লোকেশন বের করে ফেলে। বাচ্চাদের লোকেশন দেখাচ্ছিল একটি আর্ট মিউজিয়াম। সেই রাতে ম্যাট আর এমিলি স্যুট পরে মিউজিয়ামের দিকে রওনা দেয়। নিরাপত্তা ছিল খুব কড়া,
তাই তারা অস্ত্র বাইরে রেখে চুপি চুপি ভেতরে ঢোকে। এদিকে চাক আইসিএসের চাবি বিক্রি করার জন্য গোরের কাছে অনেক বেশি টাকা দাবি করে। এতে গোর খুব রেগে যায় এবং তার মনে হয় চাক তাকে ঠকিয়েছে। তাই সে নিজেই লোকদের বলে যে করেই হোক চাবিটা চায়। অন্যদিকে চাক তার ক্রেতাদের ছাদের ওপর নিয়ে যায়। সে তার হ্যাকারকে বলে একসঙ্গে পুরো লন্ডনের বিদ্যুৎ বন্ধ করে দিতে। আইসিএস চাবির বিশেষত্বই ছিল এর সাহায্যে যে কোনো সিস্টেম খুব সহজে হ্যাক করা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর অন্ধকারে ডুবে যায়, আর সাথে মিউজিয়ামও। নিচে থাকা ম্যাট আর অ্যামিলি বুঝে যায় চাক নিশ্চয়ই চাবির শক্তি দেখাচ্ছে। অ্যামিলি বলে চাক নিশ্চয়ই ছাদে আছে, কারণ সেখান থেকে দূর পর্যন্ত দেখা যায়। তারা দেখে গোরের কিছু লোক লিফটে উঠছে, তাই তারাও তাদের সঙ্গে লিফটে উঠে পড়ে। ছাদে চাক গর্বের সঙ্গে চাবির ক্ষমতা বোঝাচ্ছিল। সে বলে চাইলে তারা নদীর ওপর বানানো বাঁধও খুলে দিতে পারে, যেটা সাধারণত নেভির নিয়ন্ত্রণে থাকে। এই ব্যারিয়ারই সমুদ্রের পানি শহরে ঢোকা আটকায়। ব্যারিয়ার নামতে শুরু করতেই নেভির মধ্যে হইচই পড়ে যায়। এদিকে ম্যাট আর অ্যামিলি টপ ফ্লোরে পৌঁছে যায়, কিন্তু গুন্ডারা তাদের পথ আটকে দেয়। ভয়ঙ্কর লড়াই করে তারা সব গার্ডকে পরাস্ত করে। ক্রেতারাও চাবির ক্ষমতা দেখে খুব ইমপ্রেস হয়, আর শেষমেশ একজন $50 মিলিয়ন সেটি কিনে নেয়। ঠিক তখনই ব্যারন তার লোকদের নিয়ে এসে পড়ে। ম্যাট জিজ্ঞেস করে তুমি এই জায়গার খবর কিভাবে পেলে? ব্যারন বলে তোমরা দুজনই আন্তর্জাতিক পলাতক, তোমাদের মতো লোকদের ধরাই আমার কাজ। এমিলি বলে এখন এসব করো না, আমাদের বাচ্চারা ওদের হাতে। ব্যারন জানায় সে তাদের গ্রেপ্তার করবে না, বিশেষ করে এটা জানার পর যে তারা চাবিটা ভুল হাতে পড়তে দেয়নি। ব্যারন বুঝে যায় যে চাকই আসল মাস্টার মাইন্ড, আর সে ম্যাট ও অ্যামেলিকে একসঙ্গে লড়াই করার প্রস্তাব দেয়। সবাই মিলে চাকের অ্যাকশন হাউসে ঢুকে পড়ে। এর মধ্যে চাক পালিয়ে যায়, আর ম্যাট ও অ্যামিলি তাদের পেছনে দৌড়ায়। ব্যারনের লোকেরা অস্ত্রধারী গুন্ডাদের সঙ্গে লড়াই করতে থাকে। চাক তার টিমকে বলে বাচ্চাদের বোটে নিয়ে যেতে, আর সে নিজেও তাদের সঙ্গে উঠে পড়ে। ঠিক তখন গোরের লোকেরা ম্যাট আর অ্যামেলিকে আটকিয়ে চাবি চাইতে থাকে। হঠাৎ করে গুন্ডাদের মুখে লেজার ডট পড়ে। এটা ছিল জিনি, যে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। তাই ভয়ে তখন গোরের লোকেরা অস্ত্র ফেলে দেয়। এবার ম্যাট আর অ্যামিলি গুন্ডাদের বাইক নিয়ে বোটের পেছনে ধাওয়া করে। গোরের ব্যাকআপ টিমও বাইকে করে তাদের পেছনে আসে, তাই ম্যাট আর অ্যামিলিকে আলাদা হতে হয়। ম্যাট তার দুর্দান্ত ড্রাইভিং স্কিল দিয়ে পেছনের লোকদের ফাঁকি দিয়ে দেয়, আর অ্যামিলি বুদ্ধি করে তাকে অনুসরণ করার লোকটাকে ফেলে দিয়ে দ্রুত একটি স্পিড বোটে উঠে পড়ে। ম্যাটও তাড়াতাড়ি তার পেছনে বোটে ওঠে। এখন তারা দুজনেই চাকের খুব কাছাকাছি পৌঁছে যায়। চাক হ্যাকারকে বলে তাড়াতাড়ি চাবি নিয়ে সেফ হাউসে চলে এসো, কিন্তু বাইরে ট্রাকে বসে জিনির অপেক্ষায় থাকা নাইজেল হ্যাকারকে দেখে ফেলে। সে দ্রুত গাড়ি চালিয়ে গিয়ে হ্যাকারের গাড়িতে ধাক্কা মারে। ধাক্কায় হ্যাকার অজ্ঞান হয়ে যায়, আর নাইজেল দ্রুত চাবি নিয়ে জিনিকে জানায়। জিনি বলে তাড়াতাড়ি করো, ব্যারিয়ার বন্ধ করতে হবে। কিন্তু ঘাবড়ে গিয়ে নাইজেল কিছুই করতে পারছিল না। স্ক্রিনে বারবার এরর মেসেজ আসছিল। ঠিক তখনই ম্যাট আর অ্যামিলি চাকের বোটে পৌঁছে যায়। তারা লাফ দিয়ে তার লোকদের একে একে পানিতে ফেলে দিতে থাকে। শেষমেশ নাইজেল মাথা ঠান্ডা করে খুব মনোযোগ দিয়ে ব্যারিয়ার বন্ধ করতে শুরু করে। ম্যাট আর অ্যামিলি বুঝে যায় সামনে ভয়ঙ্কর ধাক্কা লাগবে। তারা দুই বাচ্চাকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয়, যাতে তারা নিরাপদ থাকে। এরপর দুজনে মিলে চাকের সঙ্গে লড়াই করে। তারা চাককে ধাক্কা দিয়ে বোটে ফেলে দেয়, আর ঠিক সময় মতো নিজেরা পানিতে ঝাঁপ দেয়। চাকের বোট সোজা ব্যারিয়ারে গিয়ে ধাক্কা খায় এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সবকিছু শেষ হয়ে যায়, আর তাদের পরিবার পুরোপুরি নিরাপদ থাকে। ম্যাট লিওর বুদ্ধিমত্তার প্রশংসা করে, আর অ্যামিলি এলিসকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর জিনি আসে, অ্যামিলি তাকেও জড়িয়ে ধরে, আর অবশেষে এখন মা মেয়ের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। পুরো পরিবারই এখন অনেক খুশি। আড্ডা দিয়ে খুশির মধ্যে দিয়ে আমাদের আজকের মুখের গল্পটা এখানে শেষ হয়ে যায়।